প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। এই অনুষ্ঠানের নাম আমরা রেখেছি দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। তবে আজ আমরা আলোচনা করব এই মুহূর্তের বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ অবস্থা চলছে এবং এর প্রেক্ষাপটে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সাথে দুইজন বিশ্লেষক আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আনিস আলমগীর, যুদ্ধ সাংবাদিক ও কলামিস্ট। আপনাকেও স্বাগত। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, শুরুতে যেটা জানতে চাই যে আমরা জানি যে ইসরায়েল প্রথমে ইরানের উপর হামলা করেছে এবং পাল্টা হামলা হচ্ছে, কিন্তু ইসরায়েল যে কথা বলছে যে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা বা তারা পারমাণবিক শক্তিধর হয়ে না ওঠে, এই জন্য তারা হামলা করেছে, প্রাথমিকভাবে এটাই বলেছে। তো এটাই কি আসল, নাকি এর পিছনে হিডেন কোনো এজেন্ডা আছে? কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে ইসরায়েল যে হামলাটা করেছে, প্রথমে একটা জিনিস আমাদের মানে খুব স্পষ্ট করা দরকার, দ্যাট এটা একটা আন্তর্জাতিক আইনের একটা ক্লিয়ার লঙ্ঘন এবং একটা সভরেন স্টেটকে এভাবে হামলা করাটা, মানে যতগুলো আইন আছে, আন্তর্জাতিক আইন বলেন, জাতিসংঘ বলেন, সনদ, সব কিছুরই একটা লঙ্ঘন করে তারা এই হামলাটা করেছে। এখন তারা যেটা বলছে তাদের নিরাপত্তার জন্য তারা করেছে, কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন, ক্রমেই কিন্তু তাদের উদ্দেশ্যগুলো খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আমরা দেখছি তিনটা তাদের মেজর অবজেক্টিভস। একটা হলো তারা তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা ইরানের খুবই শক্তিশালী এবং যেটা নিয়ে এখন পর্যন্ত তার ইরান যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, সেটাকে ধ্বংস করতে যাচ্ছে। দ্বিতীয়, তারা ইরানের নিউক্লিয়ার যে স্থাপনা, সেগুলোকে তারা ধ্বংস করতে চাচ্ছে। কিন্তু তার চাইতেও বেশি যেটা এই মুহূর্তে ক্রিটিক্যাল এবং যেটা এখন যেটা ধরা পড়ছে যে তাদের মুখ্য উদ্দেশ্য, সেটা হলো ইরানে মানে যারা ক্ষমতায় আছে একটা ক্ষমতার পরিবর্তন তারা চাচ্ছে, রেজিম চেঞ্জ। সেই জায়গাটাতেই ওরা মানে অ্যাটাকটা আনছে এবং এটা তারা খুব ক্লিয়ারলি বলছে যে তারা একটা খুব ক্লিয়ারভাবে তারা এগুচ্ছে। এবং আপনি যদি দেখেন, যখন ওরা অ্যাটাক করেছে, খুব স্ট্র্যাটেজিক্যালি তারা ইরানের যারা মিলিটারি টপ লিডারশিপ ছিল তাদেরকে হত্যা করেছে, ইন্টেলিজেন্স চিফকে হত্যা করেছে, মানে মেইন ওই যে লিডারশিপের একেলেনটা তারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। এখন তারা আয়াতুল্লাহ খামেনির কথা উচ্চারণও করছে। এবং শুধু তা না, আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলছে খামেনি কোথায় আছে তারা জানে এবং এটা তাদের জন্য কোনো ব্যাপারই না, কিন্তু এই মুহূর্তে তারা তার উপরে অ্যাটাক করবে না, তাকে এখন স্পেয়ার করছে। সো আমরা এটা খুবই মানে স্পষ্টভাবে দেখছি যে উদ্দেশ্যটা হলো রেজিম চেঞ্জ। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইসরায়েল বলেন, এদের জন্য এটা নতুন কিছু না। এই অঞ্চলে তারা এই জিনিসগুলো ঘটিয়ে এসেছে। আমরা সিরিয়ায় দেখেছি, লিবিয়ায় দেখেছি, ইয়েমেনেও হয়েছে জিনিসগুলো। এগুলো একটার পর একটা ঘটনাগুলো ঘটে গেছে জিনিসগুলো। এবং অর্থে আপনি বলতে পারেন যে মধ্যপ্রাচ্যকে পুরোটাও তার যে ভূ রাজনীতি, সেটাকে তারা তাদের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে আনার চেষ্টা করছে। এবং আমরা যদি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, বিভিন্ন রাষ্ট্রের দিকেও তাকাই, আমি ওটাতে এখন ডিটেলসে যাচ্ছি না, ব্যাখ্যাতে যাচ্ছি না, কিন্তু সবগুলোই ধরতে গেলে ইসরায়েলের কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার বলতে পারেন বা ওদের নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিল। একমাত্র ইরান কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ করে এসেছে এবং সেই জায়গাটাতেই, মানে ইরাকের পতনের পর থেকে আমরা দেখছি যে সেই জায়গাটাই সম্পূর্ণভাবে যেন অঞ্চলটা মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ের, নিরাপত্তা বলয়ের নিচে এসে যায়। এবং অফকোর্স ইসরায়েল তো এটার মধ্যে জড়িত থাকবেই, সে মানে ইসরায়েলের মাধ্যমে সেই জিনিসটা হবে, সে ধরনের একটা পরিকল্পনা নিয়ে জিনিসগুলো এগোচ্ছে। আনিস আলমগীর, যেটা প্রফেসর ডক্টর আমেনা মহসিন বলছিলেন যে রিজিম চেঞ্জই আসলে আলটিমেট গোল তাদের ইসরায়েলের, সেটা যেভাবেই বলো, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে যেমন আপনি প্রথমেই বলেন যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন,
এখন ইসরায়েল আমরা এর আগেও দেখেছি যেখানে এই যে যেখানে যেভাবে খুশি যাকে খুশি সেখানে হামলা করতে পারে নিরাপত্তার কথা বলে এবং আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে, এবং আপনি আন্তর্জাতিক গণমাধ্যম বা যে কোনো গণমাধ্যম বা যারা ম্যাটার করে সারা বিশ্বে, তারা যে এই যে আন্তর্জাতিক লঙ্ঘন সেটা না বলে সেলফ ডিফেন্সের কথা বেশি বেশি বলছে, সেটাকে আপনি একজন যুদ্ধ সাংবাদিক হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন? দুইটাই সত্য, কিন্তু একটা হচ্ছে যে অবশ্যই ওরা পশ্চিমা মিডিয়া সবসময় প্রো ইসরায়েল রোল প্লে করছে। এর মূল কারণ হচ্ছে বড় বড় মিডিয়ার মালিকগুলা ওদের ধর্মের লোকজনের, আপনি জানেন নিশ্চয়ই। তো সেটা একটা ভূমিকা রাখে, অ্যাকসেপ্ট আল জাজিরা দুই একটা ছাড়া, আর বাকিগুলো তো শো তারা ওই ইয়েতে রাখে। আরেকটা হচ্ছে যে সেলফ ডিফেন্স, এটাকেও আমি একেবারে অস্বীকার করব না। হয়তো অনেকে রাগ করবেন এটা শুনলে, রাগ করবেন এই জন্যই যে দেখেন, তো ওরাও কিন্তু মিডল ইস্টে এসেছে একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। তারা যে উড়ে এসে বসে গেছে শুধু তা নয়, সেটা তো একটা যুদ্ধের প্রেক্ষিতে, একটা সমঝোতার প্রেক্ষিতে এসেছিল। কিন্তু ঘটনা হচ্ছে এসে কি করছে সেটা হচ্ছে বিষয়। এসে তো তারা অন্যদেরকে খেদায়া পুরোটাই দখল করে ফেলতেছে। তো এই তারা যে এই আপনি 67 বা আগে ওই সময় থেকে যে যত যুদ্ধ হচ্ছে, এর পরবর্তী পর্যায়ে প্যালেস্টাইনদের সাথে যার এই যত কর্মকাণ্ড, সব কিছুতে আপনি দেখেন যে তারাও একটা থ্রেটের মধ্যে আছে, ইভেন আজ পর্যন্ত আছে। তারা যদি বলে যে নাই, সেটা ঠিক না। কিন্তু কথা হচ্ছে তাদের যে আচার আচরণ, যেটা বলেন আসার পরে যা করেছে আচার আচরণ, তা আপনি কি মনে করেন যে তারা মানে এমনি এমনি মানে খুব শান্তিভাবে বসবাস করতে পারবে? না, পারবে না তো, ওইটাই আসতেছি আপনাকে। কিন্তু তারা যেটা করছে সেটা অতি মাত্রায় হয়ে গেছে। আমি সেটা বলতে, এখানে আমি কিন্তু একটু কিছু বলার বলেন আপা বলেন। তো এই যে সেই মাত্রাটা তারা এত ছাড়িয়ে গেছে, তাদের এখন হচ্ছে গণহত্যা নির্যাতন হয়ে পর্যায়ে চলে গেছে, এবং হোল মিডল ইস্টকে তারা কবজায় রাখতে চায়। আমেরিকা তাদেরকে দিয়ে কবজায় রাখতে চায়, কারণ তারা যাতে থ্রেটে না পড়ে। এই থ্রেটের জন্য এখন সৌদি আরব বলেন বা আদার্স যে সুন্নি রাষ্ট্রগুলো আছে, ওখানে তো জানেন আপনি যে ইরানের নেতৃত্বে একটা শিয়া রাষ্ট্রগুলো একটা জোটবদ্ধ, আর সৌদির নেতৃত্বে সুন্নিরা আছে মূলত। আপনি শিয়া রাষ্ট্রগুলোর মধ্যে ইরাক, ইরান, সিরিয়া, আর ওই যে আরেকটা ইয়েমেন, তারা একটা বেল মেনটেন করে, আর ওরা ওইদিকে এটা মেনটেন করছে, এবং দুই সুপ্রিম লিডার দুই শিয়া সুন্নি লিড দিতে চায়। এখন এই যুদ্ধটা কিন্তু বহুদিন থেকে চলছে। লেবাননে আপনার হিজবুল্লাহদেরকে দিয়ে চালাচ্ছিল, এবং আপনার হামাসকে ইরান সহায়তা করছিল, যেটা প্যালেস্টাইনিদের জন্য ইসরায়েলিদের সাথে লড়তে, এবং হুতিরাও মাঝে মাঝে হামলা করে। তাহলে দেখেন যে আপনি, তাহলে ইসরায়েল দেখছে যে আসলে তার আসল আতঙ্ককে, তার আসল আতঙ্ক হচ্ছে ইরান, অন্য কোনো দেশ তার সাথে আতঙ্কে নাই। এবং দেখা গেল যে 2020 সালে এসে তারা আব্রাহাম অ্যাকর্ড করছে এর সাথে, ইউএইর সাথে কূটনৈতিক রিলেশন করে ফেলেছে, এবং সৌদি আরব করবে এই অবস্থায় আছে। এবং এর আগেও তারা কয়েকটা মুসলিম দেশের সাথে তাদের রিলেশন আছে, যেমন টার্কি আছে, ইজিপ্ট আছে, ইজিপ্টও বোধহয় শুরুর দিক থেকেই আছে। সো এই রাষ্ট্রগুলো যখন আছে, তাদের সাথে শুধুমাত্র বৈরী সম্পর্ক আছে ইরানের। তখন এই ইরান হচ্ছে তাদের জন্য আসল থ্রেট, এবং ইরান যে মিসাইল বানাচ্ছে সেটা তাদেরকে টার্গেট করে বানায়। এবং ইরান যদি আপনার ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে যদি বোমা তৈরি করে পারমাণবিক সেটাও তাদের একটা ভয়। সো ইরানকে শেষ করা হচ্ছে তাদের বর্তমান উদ্দেশ্য। এর আগে যারা এই পারমাণবিক বোমা বানানোর জন্য খায়েশ ব্যক্ত করেছিল, যেমন লিবিয়া বলেন, ইরাক বলেন, সেগুলো কিন্তু শেষ করে দিয়েছে। এখন এটা এখন সর্বশেষ এসছে ইরানের উপর, এটা আসছে। এই যে ইরানকে তাহলে তার টার্গেট সে যেভাবে করছিল, ইরান সেটার পাল্টা মনে করেন 2000 কিলোমিটার দূরে গিয়ে কি করতে পারবে। বর্তমান সময়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, ইরান একঘরে হয়ে আছে মিডল ইস্টের মধ্যে। কারণ ইরানের পক্ষে রাশিয়া আছে, চায়না আছে, এরা শুধুমাত্র লিপ সার্ভিস দিচ্ছে।
কিন্তু তলে তলে ইসরায়েলের সঙ্গে ওই রাষ্ট্রগুলোর বাকি রাষ্ট্রগুলো যে 7টা দেশে মিডল ইস্টের, যেমন যে সৌদি আরব, ইউএই সহ, বাহরাইন সহ আরও যে রাষ্ট্রগুলো যাদের কুয়েত, কাতার ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলোতে তো আমেরিকান ঘাঁটি আছে, এবং সেই ঘাঁটিগুলোও কিন্তু আমেরিকা ঘাঁটি থাকা মানে কি এই ইসরায়েলের একটা প্রোটেকশন। জি। সো এই জায়গায়ও হামলা হতে পারে এমন একটা ভয়ের জন্য এই রাষ্ট্রগুলোও চায় ইরানের যে শক্তি, যে উত্থান হচ্ছে, সেটা যাতে নেমে যায়। জি। এখন আপনি বলবেন যে আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাকে একটা উদাহরণ দিই এখানে, এটা বোধহয় অনেকেই জানে না। এই ইরানের সঙ্গেও কিন্তু ইসরায়েলের সম্পর্ক ছিল, কূটনৈতিক সম্পর্ক। এটা 1997 সালে যখন রেভলিউশনারি ক্ষমতায় আসলো, আয়াতুল্লাহ খমেনিরা যখন ক্ষমতায় আসলো, তখন এটা কিন্তু এই সম্পর্ক কাট হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, তাই সে দেখছে যে সে এখানে ইসরায়েল একটা পয়েন্ট সে চাচ্ছে, সেটা হচ্ছে যে আমার সাথে সবাই সুসম্পর্ক থাকুক, আমিও এখানে সুসম্পর্ক দেখাই। কিন্তু কথা হচ্ছে যে সে এটা বারবার, আমি শেষ করে দিচ্ছি আপনাকে, সে এটা বারবার মানছে না। যেমন ইউএইর সাথে যখন তার সম্পর্ক হচ্ছিল, তখন ইউএই যে বিবৃতি দিয়েছিল, আপনি যদি সেটা খেয়াল করেন, সেই বিবৃতিতে উল্লেখ করছে যে আমরা এই দুই দেশ সম্পর্কের মাধ্যমে এটা একটা নিশ্চয়তা পাচ্ছি যে পশ্চিম তীরে যে সমস্ত জায়গা ইসরায়েল দখল করার জন্য তৎপর, এবং তারা সেই সমস্ত জায়গা থেকে ফেরত আসবে। কিন্তু আজকে যদি দেখেন, ইসরায়েল এমন এক অবস্থা করেছে, প্যালেস্টাইনকে তারা জিরো বানিয়ে দিতে চায়, এবং এই জিরো বানানোর যে তার যে ইচ্ছা, নেতানিয়াহুর, বিশেষ করে গত 17 বছর থেকে আরও বেশি বয়স থেকে বছর ধরে সে এখানে ক্ষমতায়, নেতানিয়াহুর যে ইচ্ছা, যে অভিলাষ, ট্রাম্পের অভিলাষও মিলে যাচ্ছে। এবং এখানে তাদের জন্য প্রতিরোধ করা একমাত্র ইরান। এবং একটা মিনিট শেষ করছি আমি, আমেরিকাকে যদি ধরেন, আমেরিকার সাথে ইরানের সাথে যখন 6 জাতি চুক্তি হলো, ইউরোপ সহ, জার্মান সহ, যে তারা স্কেলে কমিয়ে আনবে ইউরেনিয়াম সংগ্রহের ক্ষেত্রে, সমৃদ্ধকরণের ক্ষেত্রে, যাতে করে তারা শিগগির বোমা না বানাতে পারে। এই যে ইনএক্সপেকশন, এই যে চুক্তি হলো 15তে, সেটা এসে কিন্তু আপনি দেখেন, যখন ওটা বারাক ওবামা করেছিল, যখন ট্রাম্প আসলো, সে কিন্তু এই চুক্তি ফেলে দিল। এবং ট্রাম্প এখনো চাচ্ছে যে অ্যাকর্ডটা যাতে কোনোভাবে করা যায়, সবার সাথে মিলিয়ে ইসরায়েলকে এখানে শান্তিপূর্ণভাবে থাকতে দিতে পারে। জি, কিন্তু সেইটা কতটা সম্ভব, ডক্টর আমেনা মহসিন, যেটা আপনি কিছু বলতে চাচ্ছিলেন আনিস আলমগীরের কথার প্রেক্ষাপটে, সেটা বলবেন। একই সাথে আনিস আলমগীর যেটা বলেছেন, ইসরায়েল যদি সত্যি সত্যি এটা চাইতো যে শান্তিপূর্ণ সহ অবস্থান, যদি আমি আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে, ইসরায়েলের তো সবসময় তার টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকতে হবে, নাকি সবাই একটা মিউচুয়াল রেসপেক্ট হতে হবে? ডক্টর আমি দেখেন, আপনি বললেন তারা উড়ে এসে জুড়ে বসেনি, একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছে, তাই না? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে। আর দেখেন, ব্যালফোর ডিক্লারেশনটা তো ইম্পোজ করে দেওয়া হয়েছিল জিনিসটা। না, আনিস, আমাকে কথা বলতে দেন। আপনি যখন বলছিলেন তখন আমি চুপ করেই ছিলাম। হ্যাঁ, এখন আমারটা একটু আপনি শুনবেন। ব্যালফোর ডিক্লারেশন যেটা, সেখানে খুব ক্লিয়ারলি বলা ছিল যে হোমল্যান্ড ফর দ্য জুইশ পিপল ইন প্যালেস্টাইন। ওকে, তো এই যে এখানে তাদেরকে একটা হোমল্যান্ড দেওয়া হলো, সেটা কিন্তু ধরেন একটা ঔপনিবেশিক শক্তি সে আরেকটা জায়গায় এরকম ধরনের অন্য একটা গোষ্ঠীকে এনে বসিয়ে দিতে পারে কি না, সেটাও কিন্তু প্রশ্নযোগ্য। হ্যাঁ, এটা এখানে আমরা প্রশ্ন তুলতেই পারি। আপনি যখন বলছেন যে একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছে, প্রক্রিয়াটা কতটুকু নৈতিক ছিল, কতটুকু লিগ্যাল ছিল, সেটা আমরা প্রশ্ন করতেই পারি। এবং সেখানে আমার মনে হয় ইট ওয়াজ নাইদার মোরালি রাইট নর ইট ওয়াজ লিগ্যাল, কারণ এখানে অন্য একটা গোষ্ঠী বাস করত, জনগোষ্ঠী বাস করত। আচ্ছা, দ্বিতীয় যেটা আপনি বললেন সেলফ ডিফেন্সের কথা আমরা তখনই বলতে পারি যখন বিভিন্ন জায়গা থেকে তার উপরে আক্রমণ আসছে। আপনার কথা অনুযায়ী আপনিই বলেছেন যে তারা এসে এখানে এমন আরম্ভ করলো। আপনি যদি দেখেন 67 ওয়ার দেখেন, 73 দেখেন, প্রত্যেকটা সময় কিন্তু এরা
হ্যাঁ, এরা এগ্রেসিভ ছিল ইসরায়েল পুরো জায়গাটা থেকে নিজের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, এবং শুধু তা না, তারা একটার পর একটা চুক্তি ভায়োলেট করেছে, অকুপাই করেছে। ওরা 2 স্টেট সলিউশন যেটার কথা বলা হতো সেটা তারা মানেনি, সেটা যেটা পিএলও মেনে নিয়েছিল যে ওকে এখানে দুটো রাষ্ট্র থাকবে, প্যালেস্টাইন থাকবে, থাকবে, সেটাও তারা মানেনি, সেগুলোকেও ভায়োলেট করেছে, প্রত্যেকটা চুক্তি তারা ভায়োলেট করেছে। তাহলে এখানে সেলফ ডিফেন্সটা কোথায় আসছে? যদি 2 স্টেট সলিউশনটা থাকতো তাহলে তো আর সেলফ ডিফেন্স। প্লিজ আনিস, আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ, সেটাই, মানে আপনি তারপরে ধরেন আপনি বললেন নিউক্লিয়ার যদি এই জিনিসটা বাড়তে থাকে তাহলে ওদের দিকেই হবে। ইরান কিন্তু বারবার এই কথাটা বলেছে তাদের নিউক্লিয়ার যে প্রজেক্টটা সেটা হলো ফর পিসফুল পারপাজেস, হ্যাঁ, শান্তিপূর্ণ, আপনি পিসফুল পারপাজে এটা ইউজ করতেই পারেন। এবং সেইটা ধরেন চুক্তিটা লঙ্ঘন করেছে কে? চুক্তিটা লঙ্ঘন করেছে আমেরিকা। ইরান তো লঙ্ঘন করেনি, সরে গেছে। ইরান কিন্তু প্রত্যেকটা ইন্টারন্যাশনাল অব্লিগেশনসগুলো কমপ্লাই করে গেছিল, এবং এটা যখন সরে গেছে এখন ইরান এটাকে 60%-এ এনেছে। ওকে, এটা 90% লাগে যদি আপনি নিউক্লিয়ার এটাকে ওয়েপন সিস্টেমে ট্রান্সফর্ম করতে চান। সে ওয়েপন সিস্টেম কিন্তু ইরানের হাতে নেই। ইসরায়েলের হাতে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার আছে। ইসরায়েল কিন্তু সেটা স্বীকারও করে না, অস্বীকারও করে না। তারা নন প্রলিফারেশন ট্রিটিতে কোনো সইও করেনি, কোনো কিছু না। ওয়েরাজ এটাতে ইরান কিন্তু চুক্তিবদ্ধ, আপনি দেখেন সেখানে। তো ভায়োলেটর কে হচ্ছে? আপনি যে কথাটা বলছেন, এবং ইরানের লিডারশিপ ইজ অন রেকর্ড ফর হ্যাভিং সেড দ্যাট নিউক্লিয়ার শক্তিটাকে যদি ধ্বংসাত্মক কাজের জন্য ব্যবহার করা হয় এটা হারাম। এইটা কিন্তু আপনারা যদি দেখেন এরকম ভিডিও আপনারা পাবেন যেখানে এটা বলা হচ্ছে যে এটা হারাম। এবং ইরান কিন্তু একটা থিওলজিক্যাল স্টেট, তাও আমরা জানি যে ধর্মভিত্তিক একটা ইসলামিক রিপাবলিক সেটা। তো তারা এই কথাটাকে স্পষ্ট বলছে। তৃতীয় আপনি বলছেন মিসাইল যেটা ডিফেন্স সিস্টেমটা তারা করেছে। দেখেন 1981 সালে যখন ইরাক অ্যাট্যাক করলো ইরানকে, এবং 8 বছর তারা লড়াই করলো ইরান, তাই না? এই রেভলিউশনের পরপরই সেটা না বলো, ইরানের হাতে কোনো অস্ত্রই ছিল না, তারা পুরানো সব রাইফেলস দিয়ে তারা ফাইট করেছে। আনিস আলমগীর, একটা বিষয় আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই, আপনি যুদ্ধ সাংবাদিক, একটা জিনিস, যতবার ইসরায়েল যেখানেই হামলা করে টার্গেট করে স্থাপনা তো থাকেই, এবং ওই দেশের বিশেষ করে ইরানের প্রসঙ্গটা যদি এখন ধরেন, যে টপ লিডারশিপ, মিলিটারি লিডারশিপ, মানে সায়েন্টিস্ট, মানে যারা ম্যাটার করে তাদেরকে আসলে হত্যা করে বা নিহত হয়। কিন্তু ইরান যে যাদের যখন হামলা করে তখন হয়তো স্থাপনাগুলো নষ্ট হয়, কিন্তু কোনো ওই অর্থে তাদের যে ম্যাটার করে যারা বা টপ লিডারশিপে কোনো ইয়ে হয় না। এবং ইসরায়েল কিন্তু ঘোষণাও দেয় যে অমুককে মারবে, তমককে মারবে, যেমন এখন খামেনিকে মারার কথা বলতেছে। মানে এটা আমরা এটাকে আমরা কোনো একটা বিধিবদ্ধ বা আইন দ্বারা পরিচালিত বিশ্বের মধ্যে আছি, সেটা একটা প্রশ্ন। কিন্তু মূল প্রশ্ন আমার এইটা কিভাবে হয়? মানে আচ্ছা, আর ব্যাখ্যা দিতে হবে না। মূল বিষয়টা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার জন্য আসলে কোনো আইন নাই। আপার কথার প্রেক্ষিতে অনেকে হয়তো ভুল বুঝতে পারে যে আমি ইসরায়েলকে আপার হ্যান্ড দিচ্ছি, তা না। আমি আরেকটু একটা কথা বলতে চাচ্ছি এখানে, সরি আমি ইন্টারাপ্ট করছি। দেখেন, ইসরায়েল জেনোসাইড করেছে এবং গাজাকে যেভাবে ওরা ধ্বংস করেছে, তারপরে যদি আমরা বলি এটা সেলফ ডিফেন্স, আপনি যেখানে নারী শিশু, না আমি তারা সেলফ ডিফেন্সে করছে, এখনো তো দে আর সেইং দিস ইজ দ্য সেম আর্গুমেন্ট। বুলি বলতেছে এখন, যেগুলো হচ্ছে এগুলো তো এটা হচ্ছে হালাল করার জন্য একটা বুলি দিচ্ছে। এটা হালাল হয় না। এইটা যদি আপনি এখানে বলেন যে এখানে পার্শিয়ালি এটা সত্য, এটা কি ধরনের, মানে এটা কিভাবে আমরা গ্রহণ করতে পারি বলেন? একটা জেনোসাইডাল রেজিম যারা এত শিশু নারীকে হত্যা করে। আমি আপনাকে বলছি, এই ইসরায়েলরা এখানে কেন এসছে? 1000 বছর আগে তারা সেখানেই ছিল, কিন্তু তারা বিতাড়িত হয়েছে সেখান থেকে। তাদেরও পবিত্র ভূমি সেই জেরুজালেম,
মুসলমানদেরও পবিত্র ভূমি জেরুজালেম, আমরা বোধহয় ওই ইতিহাস ভুলে যাচ্ছি। না, আমরা একেবারেই কিন্তু ভুলছি পরবর্তী না। পর্যায়ে তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছে, জায়গা নিয়ে তারা যে এটা করছে সেগুলোর আমরা নিন্দা করি। কিন্তু আমরা যদি এটা ভুলে যাই যে শুধুমাত্র তারা এমনি চলে আসছে, তা তো না, তারা এত জায়গা থাকতে বলছে না। এই জায়গায় কেন আসবে? তাদেরও তো এইখানে তাদেরও পূর্বপুরুষদের একটা ইয়ে আছে। আমার কথা হচ্ছে যে এখানে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে জরুরি। আমরা কি করছি? আমরা আপনি যদি খেয়াল করে দেখেন যে 67 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর ইসরায়েল যে সমস্ত জায়গা দখল করেছিল বা যাদের থেকে যে সমস্ত জায়গা উদ্ধার করেছিল, এগুলো কি আছে এখন? এখন তো সবই ইসরায়েলের কবজায়। তাহলে আপনাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে। সেই ফিলিস্তিনের অতটুকু এলাকা তাকে ছেড়ে দেওয়া, আমরা এই করব, এগুলো হচ্ছে এখন বুলশিট হিসাবে দেখবে মানুষ। এখন বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে টু স্টেট পলিসি, দুই দেশ পাশাপাশি থাকতে হবে। এদের মূল গণ্ডগোল কি? এদের মূল গণ্ডগোল কি ধর্ম? মোটেই তো না। কারণ ইহুদি, খ্রিস্টান, মুসলিম, এই তিন ধর্মের লোক তো আসমানি কিতাবি মানা লোক। তাদের ধর্মগত তো কোনো বিরোধ নাই। তাদের মূল বিরোধ কি? তাদের মূল বিরোধ হচ্ছে ভূমি। সো ভূমিটা, তাহলে ভূমিটাই সেটেল করতে হবে। এই ভূমি যদি তারা সেটেল করে, তারা পাশাপাশি অবস্থান করতেই পারে। এখন আমরা এমন আবেগে আমরা থাকছি, যখন আপনি যদি খুব ইতিহাস ধরে পেছনে যান, আপনি দেখেন যে এই ইসরায়েল কিন্তু ইসরায়েলের সাথে আমাদের কি বিরোধ? আমরা মুসলমান হিসাবে আমাদের কি বিরোধ? মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের সাথে তাদের কোনো বিরোধ আছে? কিছুই নাই। কিন্তু আমরা তো এটা মেনটেন করছি, মুসলিম উম্মার সাথে আমরা এটা মেনটেন করে যাচ্ছি। এই মুসলিম উম্মার সাথে কি ইসরায়েল প্যালেস্টাইন প্রশ্নে আমাদেরকে কিন্তু বাংলাদেশের হয়তো অনেকেই জানেন, আমাদেরকে 71-এ এপ্রিল মাসে ইসরায়েল প্রথম স্বীকৃতি দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু যখন বাংলাদেশ স্বাধীনের পর যখন আসলেন, সেটা প্রত্যাখ্যান করলেন এবং তাদের সাথে সম্পর্কও প্রত্যাখ্যান করলেন। আমরা এগুলো কেন করলাম? কারণ এই যে ইসলামী উম্মা, তাদেরকে রেসপেক্ট করে করলাম। আজ পর্যন্ত আমরা সেটা মেনটেন করছি, আমাদের লোক সেখানে যায় না। তো কিন্তু আপনাকে যেটা বলছিলাম শুরুতে, এই আব্রাহাম অ্যাকর্ড করেন বা আদার্স করেন, এই মিডল ইস্ট যাদের জন্য আমরা এত কিছু করলাম, তারা কিন্তু ফিলিস্তিনিদের স্বার্থ বিসর্জন দিয়ে তাদের সাথে তলে তলে খাতির করছে, তাদের বাণিজ্য করছে, তাদের সব কিছু করছে। সো আমরা আমাদের এখান থেকে যে দৃষ্টিভঙ্গিতে চিন্তা করব, সেটাতে আমাদের করা উচিত শান্তিপূর্ণ। আজকে ইসরায়েল একটা বোম উৎপাদন করেছে, এটা আমরা মুসলমান হিসাবে খুব খুশি হব যে ঠিক আছে, ইরানও একটা করেছে। কিন্তু মানবতাবাদী যদি আমরা হয়ে থাকি, তাহলে এটা দিয়ে এই একটা বোম আরেকটা বোমকে প্রতিহত করবে, মানুষই মরবে। কিন্তু আপনি বলবেন যে তাহলে তো আপনি তাহলে চান না যে ইরান এটার না হোক। আমি বাস্তবতায় যদি থাকি, তাহলে বলবো যে না, ইরান যদি থাকে তাহলেও সেটাও একটা কাজে আসে। কেন কাজে আসে? আজকে পাকিস্তান ইন্ডিয়ার কথা ধরেন, দুই প্রতিবেশী একটার সাথে ঝগড়া করতেছে, তার বোমা আছে বলেই একজন আরেকজনকে ওইভাবে মারতে পারে না। তোমার আছে, আমারও আছে। ইন্ডিয়া যখন তৈরি করলো, তখন ভুট্টো বললো যে আমরা ঘাস খেয়ে হলো বোমা বানাবো। তো বানিয়েছে। তো বোমা বানানো তাদেরও একটা শক্তি সামর্থ্য আছে, তাকেও রেসপেক্ট করতে হচ্ছে। ডেটারেন্ট একটা থাকবে আপনার কাছে। আবার ইরানের যদিও সেটা থাকে, ইরানও সেই মর্যাদা পাবে। কিন্তু বাস্তবতাটা কি? কিন্তু ইরান মানে এই জায়গায় তো প্রশ্ন, আমি আপনার কাছে আবার এই জায়গাতে তো প্রশ্ন যে তাহলে একজনের পারমাণবিক বোমা আছে, আর একজন বানিয়ে রেসপেক্ট দিতে হবে, নাকি আমাদের যে আন্তর্জাতিক ল বা যেটা আছে মানলেই তো? টু স্টেট সলিউশন তো তারাই মানে না। আমি তো বললাম যে ইরাক এবং আমেরিকার জন্য, ইসরায়েল এবং আমেরিকার জন্য তো কোনো নীতি নাই, ওরা তো কোনো নীতি মানে না। এবং এদের সবচেয়ে জঘন্য যে ব্যক্তি, সে হচ্ছে নেতানিয়াহু, এবং আমেরিকানরাও তাকে করতেছে, মানে পাত্তা দিয়ে চলতেছে। কিন্তু ইসরায়েলের সমস্ত জনগণকে যদি আপনি মনে করেন যে খুনি, সন্ত্রাসী, তা তো না। ইসরায়েলের জনগণও তো তার বিরুদ্ধে আছে। এখন যে রিজিম চেঞ্জের যে বিষয়টা আপনি তুলেছেন, যে রিজিম চেঞ্জ যদি হয়, ইরানে যদি হয়, কিছু আসে যায় না। আয়াতুল্লাহ খামেনি, এখন যে খামেনি আছে, খামেনি গেলে আরেকটা খামেনি আসবে। তাদের ওই রিজিম চেঞ্জ হলে তো ইসরায়েলের রিজিম চেঞ্জ হবে। ওটাই বলতেছি আমি আপনার কাছে যাই, আপনার কাছে আবার আসবে। আমি চেঞ্জ হলে ওদেরও বেশি হবে, কারণ যেই বিদ্রোহ, যে জনরোষ, সেটা তো নেতানিয়াহুর বিরুদ্ধে আরো বেশি। জি, আপনার কাছে আসবে ডক্টর আমিনা মোহসেন। যেটা মধ্যপ্রাচ্যের যে জিওগ্রাফিটা যেটা আপনি বলছিলেন, সেক্ষেত্রে একমাত্র
ইরানই আছে যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। একটা স্ট্যান্ড, এবং স্ট্যান্ড শুধু শুনেন ইসরায়েলের বিরুদ্ধে শুধু না, ধরেন যেটা ওয়েস্টার্ন সিস্টেমটাকেও চ্যালেঞ্জ হিসাবে করে। দেখে আমেরিকা, মানে এটা ধরেন একটা ইডিওলজিক্যাল থ্রেট হিসাবে দেখে, কারণ তারা তো তাদের একটা ভিন্ন সিস্টেমে তারা চলে। এবং আপনি যদি পৃথিবীর দিকে তাকান মোটামুটি এবং তারা আমেরিকান যে শক্তি সেটাকে কিন্তু তারা বরাবর ডিফাই করে এসেছে। এবং আপনি ইরান কিন্তু সবসময় দেখেন ডিপ্লোম্যাসির মাধ্যমেই গেছে, এমন না যে তারা কখনো ডিপ্লোম্যাসির বাইরে গেছে। এখনও তারা বলছে যে ডিপ্লোম্যাসির কিন্তু কোনো মানে কোনো শেষ নাই। সো ইটস নট যে তারা অ্যাট্যাক করেছে, জিনিসটা হলো সেই জায়গাটায় আমার কথাটা ছিল। আপনি আরেকটা রাষ্ট্রের সভরেন যে তাকে আপনি কি হ্যাঁ আপনি কিভাবে বলতে পারেন যে আপনি তাকে হত্যা করবেন? তাহলে তো পৃথিবীতে আন্তর্জাতিক আইন বলেন, যেটা আনিস নিজেই বলছেন আপনি, যে এখানে আমেরিকা এবং ইসরায়েল তাদের জন্য কোনো আইন থাকে না, তাহলে সেটাকে আমি সেলফ ডিফেন্স কিভাবে বলবো যদি আইন নাই থাকে? আমেরিকা পুরো আমেরিকা মানে ধরুন ইসরায়েল আজকে এতটা শক্তিশালী কিংবা এতটা মানে সাহস করছে কি করে? বিকজ ইট হ্যাজ টোটাল সাপোর্ট অফ আমেরিকা। আপনি ট্রাম্পের প্রত্যেকটা বক্তব্য দেখেন, সেখানে কিভাবে এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তো তারা সাপোর্ট করে যাচ্ছে। সো এটাকে আমি কি ধরনের একটা রোগ স্টেট বলে যে আমি টু স্টেট সাপোর্ট করি, মানে এটা একটা রোগ, ইসরায়েলকে একটা রোগ স্টেট ছাড়া আমি আর কি বলতে পারি? এবং এই যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো শত্রুতা নেই, বাংলাদেশের সাথে দেখেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটা ভিন্ন এবং তার মানে আমরা সবসময় সবার সাথে বন্ধুত্ব, কিন্তু ইসরায়েলের ব্যাপারে আমাদের ক্লিয়ার একটা স্ট্যান্ড আছে। বিকজ তারা প্যালেস্টাইনের যেটা করেছে তারা একটা হুমকি হিসাবে এসেছে, এবং তারা যে জেনোসাইডাল অ্যাক্টসগুলো করছে, কতগুলো এথিক্যাল পজিশনস তো থাকে, তাই না? আমরা মেনটেন করছি, আমরা তো সব সরকারই মেনটেন করছে, সেটা আমাদের একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে সেই হিসাব, সেখানে আমাদের একটা ক্লিয়ার পজিশন আছে। এবং দেখেন ফরেন পলিসি কিন্তু একটা ডোমেস্টিক পলিসিরই একটা বহির প্রকাশ। আজকে বাংলাদেশের জনগণ কখনো এটা অ্যাকসেপ্ট করে নেবে না যে ওরকম একটা সিচুয়েশনে ধরেন একটা জেনোসাইডাল স্টেট যারা এই ধরনের গণহত্যা চালাতে পারে, যারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে সারাক্ষণই করে যাচ্ছে। আমি আপনাকে একটা সাপ্লিমেন্ট দিই, যে আপনি বললেন ওরা আইন মানছে। দেখেন ওই যে আমেরিকান যখন না, আমি ইরানের কথা বলতেছি, ইরান সবসময় আইনের মধ্যে আছে। ওরা যখন আমেরিকা যখন চুক্তি করতে বলল, ইভেন তাদের নিউক্লিয়ার ডিল নিয়ে যে কথাবার্তা হচ্ছিল, এইবারের বর্তমানে কথা বলতেছি, এখন দেখেন আমেরিকা বলছে জিরো এমিশন, হ্যাঁ সেটা নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, সেখানেও কিন্তু তারা যেই সায়েন্টিস্টদের হত্যা করেছিল, যে একজন নেগোসিয়েটর কিন্তু এখানে আছে যে ওমানে বৈঠক করার কথা ছিল। হ্যাঁ সেই কথা, তার মানে হচ্ছে যে ইরান কিন্তু সব সময় যেই পদ্ধতিতে আসছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, হ্যাঁ ওটা মেনে নিচ্ছে। এটা হচ্ছে কমপ্লিটলি ট্রাম্পের পাগলামি এবং নেতানিয়াহুর যে আগ্রাসন নীতি, অন্য কিছু না। এরা ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র ওইখানে অস্তিত্ব রাখতে চায় না। এটা তো সেলফ ডিফেন্স হতে পারে না, তাই না? আপা সেলফ ডিফেন্সের কথা হচ্ছে বহু আগের, আপনি এটাকে নিয়ে কেন ইস্যু বানাচ্ছেন? বলছে বহু আগে যখন প্যালেস্টাইন, এখনো তো সেলফ ডিফেন্সের কথা বলছে। আপনারা বলুন, এখন তো বলছি G7 যে স্টেটমেন্ট দেখো, তুমি যদি দেখো G7 কি বলছে যে ইসরায়েলের সেলফ ডিফেন্সের অধিকার আছে। আমরা কি কয়েক দশক আগেও দেখেছি না যে বিভিন্ন জায়গায় বোমা লাগিয়ে প্যালেস্টাইনিরা করছে, আত্মঘাতী হামলা করছিল? সেই সময় এটা খুব উঠছিল যে আমরা তাহলে কে ভালো আর কে খারাপ কীভাবে বুঝবো? আমরা কোথাও যাইতে পারছি না, বসতে পারছি না, সারা ওয়ার্ল্ডে আমাদেরকে ধরে টার্গেট করছে। সেই সময়ের জন্য তাদের ওই বক্তব্য বলতে পারতো, ঠিক ছিল ইয়াসির আরাফাতের সময়। এখন তো কোনো অস্তিত্বই নাই। এখন যদি ওরা সেলফ ডিফেন্সের কথা বলে, সেটা তো একটা মানে পাগলামি ছাড়া আর কিছুই না। এটা কে বিশ্বাস করবে? আর আপনি আমাকে যখন কোশ্চেন করলেন, আমাদের দুইটাই সত্য ছিল এক সময়, এখন তো না।
এখন তো এটা প্রশ্ন আসে না, এখন তো ওদের যন্ত্রণায় মানুষ মরে যাচ্ছে। যে ডক্টর আমিনা হোসেন, আরেকটা বিষয়, এখন আমরা তো দেখতে পাচ্ছি যে ধরুন ইসরায়েলের সাথে কারা আছে, মানে আমেরিকা তো আছেই প্রত্যক্ষভাবে, G7 দেরকে দেখছি, বা এখন ইরানের সাথে আমরা চীনের একটু দেখছি, চীন বলছে, রাশিয়া দেখছি, এরা আসলে কারা আছে এবং কতটা আন্তরিকভাবে আছে, বা ইরান আসলে কি, আসলে এত বড় শক্তির পাশে ইরান আসলে কতটুকু দাঁড়াতে পারবে, কি মনে হয়? দেখুন, ইরান কিন্তু ইরানকে আপনি অন্যান্য রাষ্ট্রের সাথে তুলনা করলে হবে না। ইরান ইজ আ সিভিলাইজেশনাল স্টেট। আমরা এটাকে যদি এবং এরা একটা রিভলিউশনারি একটা স্টেট। আমরা যখন বলি না যে রিভলিউশনারি গার্ডস, এরা কিন্তু সবাই পলিসি মেকার্সও, এবং তাদের একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম। একজন, যেটা আনিস খুব রাইটলি পয়েন্ট আউট করেছে, যে তাদের এমন সিস্টেম যে একজনকে মেরে ফেললেন তো আপনি দেখবেন কাতারে কাতারে আরেকজন কিন্তু দাঁড়িয়ে যাবে, সেরকম একটা সিস্টেম কিন্তু তারা তৈরি করে নিয়েছে। ইরানের সাইজ কিন্তু হলো জার্মানি ফ্রান্স কম্বাইন্ড, এবং তাদের 75 গুণ বেশি। হ্যাঁ, এবং তাদের প্রচণ্ডভাবে স্ট্র্যাটেজিক ডেপথ আছে, সেটা আছে। সেই স্ট্র্যাটেজিক ডেপথ কিন্তু ইসরায়েলে তো কোনো ডেপথই নাই। এদের পপুলেশন হলো 9 মিলিয়নের উপরে, সেখানে 5 মিলিয়নের মতো ইসরায়েলের পপুলেশন। সো এই জায়গাগুলো আপনি যদি দেখেন, এবং এই ধরনের যুদ্ধগুলোতে, এবং ইরানের যেটা আমরা যদি আপনি আগের ইতিহাসগুলোও দেখেন, মানে পার্সিয়ান ওয়ার হিস্ট্রি, ওয়ার সাইকোলজি, তারা কিন্তু সবসময় যে শত্রুপক্ষ তাকে খইয়ে ফেলে, যেটাকে আমরা বলি ওয়ার অফ এট্রিশন, মানে আস্তে আস্তে করে তাকে করে ফেলে, শেষ করে ফেলে। সো যেই জিনিসটা আপনি দেখেন আজকে বলা হচ্ছে যে তাদের এই যে মিসাইল অ্যাটাকগুলো একটুখানি কমছে, এবং ইসরায়েলও কিন্তু শুধু পাল্টা তেমন হামলা করছে না, তারা ইন্টারসেপশন, মানে ওগুলাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে। সো এইটা হলো জিনিসটাকে একটু স্লো ডাউন, বাট আমি বলছি না যেটা কোনো সিজ ফায়ার বা কোনো কিছুর দিকে যাচ্ছে, বাট ইরান মিলিটারি স্ট্র্যাটেজি তাদের খুবই পাকাপোক্ত। এবং এখানে আপনি যদি বলেন অন্য সাথে কে আছে না আছে, সেটা কিন্তু ইরান খুব একটা তোয়াক্কা করে না, কারণ বহু বছর তারা 8 বছর তারা একা ফাইট করেছে, তারপরে একটা ইন্টারন্যাশনাল এম্বার্গো তারা ফেস করেছে, তারপরে তো তারা সারভাইভ করেছে। এবং স্ট্র্যাটেজিক্যালি তারা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে। স্ট্রেট অফ হরমুজ, সেইটা ইরানের নিজস্ব গ্যাস, অয়েল, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো। তাদের মধ্যে এক ধরনের একটা রেজিলিয়েন্স কিন্তু তারা তৈরি করে ফেলেছে। এখন চীন যেটা বলছে, নিন্দা করছে এটা, এবং বলছে যে এখানে শান্তি আসা দরকার। রাশিয়া তো ইউক্রেন যুদ্ধের মধ্যে জড়িত আছে, কিন্তু মানে জিনিসটা হলো কি, এই সময় রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের, পুতিনের সাথে আমরা দেখছি ট্রাম্পের একটা কিন্তু রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের সময় ইরান অস্ত্র দিয়েছিল, তাদের থেকে তারা নিয়েছিল। এখন ইরান সেটা চাইতেই পারে সে ধরনের সাপোর্ট, কিন্তু আমি মনে করি না যে রাশিয়া বা চায়না কখনো কারোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে না। কিন্তু মিডল ইস্টার্ন কান্ট্রিজ যেখানে ঘাঁটিগুলো তো আছে, সেটা আমরা স্বীকার করে নিয়েছি, তো সবাই এই যুদ্ধকে নিন্দা জানিয়েছে এবং যুদ্ধ থামাবার কথা বলছে। সো সেই জায়গাটায় আমি মনে করি না যে সেই রাষ্ট্রগুলো তাদের ঘাঁটিগুলোকে ব্যবহৃত হতে দিবে ইরানের উপরে হামলার জন্য। আমি এখন পর্যন্ত তা মনে করি না। আনিস আলম, যেটা ইরানের কথাই বলছিলাম, যে ইরানে খামেনি যে রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে বলেছে যে ইরান আসলে কখনো আত্মসমর্পণ করে না, এবং তারা চাপিয়ে দেওয়া যুদ্ধও মানবে না, চাপিয়ে দেওয়া শান্তিও মানবে না। তো ইতিমধ্যে কিন্তু হামলা পাল্টা হামলা হচ্ছে। ইরানের আসলে শক্তিটা কোথায়? আপনার ইসরায়েলের আমরা শক্তি জানি, সাথে আবার আমেরিকা যদি যোগ হয় তাদের এক ধরনের শক্তি তৈরি হয়। কিন্তু ইরান, আপা যেমন বলছিলেন, ইরান এককভাবেই তাদের স্ট্র্যাটেজি ঠিক করে। এই জায়গাটা আপনি মানে তারা, এইটা বললাম তো শুরুতে, আমি বলেছি, কিন্তু তারা কিন্তু নিজের এলাকায় কিন্তু বন্ধু হারা। তাদের যে রাষ্ট্রগুলো তাদের সহায়তা করা ছিল, ইরাক, সিরিয়া, এই দুইটা নাই। লেবাননের পরিস্থিতি ভালো না, তো তাদেরকে যে অন্য প্রতিবেশীরা যে সহায়তা করবে সেটা তো জিরো। কুয়েত, কাতার বা বাহরাইন, সৌদি আরব,
ওমান, এরা তো তার দিকে তাকাবে না, তারা শুধু ওই লিপ সার্ভিসে দেবে যে এটা নিন্দা করেছি আমরা। তারা কিন্তু ইরাক ইসরায়েলের সাথে তাদের কিন্তু সম্পর্ক মানে থাকবে, তাবেদার রাষ্ট্র হয়ে গেছে। তাবেদার রাষ্ট্র, তাদের এটা চলবেই। তারা চায় যে ইরান যদি কম শক্তিশালী থাকে তাহলে তাদের কোনো অসুবিধা নাই। ইরানের যে পদ্ধতিতে সরকার পদ্ধতি এই সমস্ত যদি তাদের দেশে যায় তাদেরও তো গদি নিয়ে সমস্যা হবে। এখন রিজিম চেঞ্জের যে বিষয়টা আপনি তুলেছেন, রিজিম চেঞ্জের আমি বলছি ইরানের শক্তিটা আসলে কোথায়? শক্তিটা হচ্ছে ওদের যদি অভ্যন্তর। কেউ যদি না থাকে, আমরা বহির্বিশ্বে ইরা চীন বা এরা সবাই তো লিপ সার্ভিস দেয়। দেখেন, আমি 97 সালে আমি যখন ওর দেশ ভিজিট করছিলাম, আমাকে ইস্পাহান, তেহরান বহু জায়গায় তারা নিয়ে গেছে। এই ইস্পাহান আপনাকে বোধহয় এর আগে বলছিলাম যে ইস্পাহানের ওদের যে পারমাণবিক কেন্দ্র সেগুলো আমাদের ভিজিট করছে। তারা বলছে আমরা শান্তিপূর্ণ উপায়ের জন্য বিদ্যুৎ বানাচ্ছি, সব কিছু আছে। তখনও এটা একটা ছিল যে তারা বোমা বানাচ্ছে। এই দীর্ঘ 30 বছর কেন লাগছে আমি জানি না বোমা বানাতে, কিন্তু সেই সময় যে তাদের আর্থিক দুর্গতি আমি দেখেছি, আমেরিকান স্যাংশন তারা ফেস করছে, তাদের ডলারের দাম যে একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে, ডলারের সাথে তাদের অর্থনৈতিক এতদিন ধরে যে তারা স্ট্রাগল করে আসছে একটা দেশ, এই দেশটা স্ট্রাগল করার পেছনে তো তাদের একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তারা স্থাপন করেছে। তাদের যে রিজিম এত তাড়াতাড়ি এরা ইসরায়েল চাইলেই শেষ করতে পারবে না। আপনি আপা বলছিলেন যে এই যে মনে করেন সামরিক বাহিনীর কথা মনে করেন, 20 জন প্রথম সারির যদি সেনাপ্রধান সহ 20 জন চলে যায় তো সেই দেশে আর কি থাকে? এক ঝাঁক তাদের সায়েন্টিস্ট চলে গেছে, কি থাকে? তারপর কি তারা করছে না? তারপর কি তারা হামলা চালাচ্ছে না? তো বিষয়টা হচ্ছে তাদের এয়ার ডিফেন্স যখন ভেঙে যাচ্ছে, এটা নিয়ে তারা কতক্ষণ থাকতে পারবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। কারণ ইসরায়েল যেই টার্গেটগুলো করছে এগুলো কিন্তু একদম হামলাগুলো একদম টার্গেটেড জায়গায় করছে। আমি এটা মারতে চাচ্ছি, এটা মারতে চাচ্ছি, বলতেছে এই জায়গার লোক তোমরা সরে যাও। কিন্তু সেই প্রেক্ষিতে ইরান কি করছে? ইরান কি সেরকম বড় হামলা করতে পারছে না? সে আরও 2000 মাইল দূরে থেকে বা 1800 কিলোমিটার দূর থেকে, 2000 মাইল না, 2000 কিলোমিটার বা 1800 কিলোমিটার দূর থেকে যেটা করছে সেটা সিরিয়া, ইরাক, অন্য রাষ্ট্র পার হয়ে, জর্ডান পার হয়ে তার ইয়েতে যেতে হচ্ছে। ওই হামলাতে সে যদি 200 মারতেছে, হয়তো 20 জনের কাছে 15টা কাজে আসতেছে, সেটা তারা 2 জনও বসতেছে। কিন্তু এইভাবে তো অনন্তকাল তো তারা দিতে পারে না, তাদেরও তো একটা শক্তির ক্ষয়ের আছে। কিন্তু ইসরায়েলে যে আলোড়ন উঠবে এখানে সেটা হচ্ছে যে ওদের জনগণ এত ম্যাসিভ হামলা কখনো দেখে নাই। ওরা এর আগে হিজবুল্লাহর হামলাও দেখেছে, এর আগে হামাসের হামলা দেখেছে, কিন্তু এত মেসিভ আকারে তাদেরকে হামলা করা সেটা তারা দেখে নাই। এবং এটা আমাদের স্বীকার করতে হবে যে ইসরায়েল একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে আরবেরও আছে, আরবদেরও অধিকার আছে। এখন তাদের যেই পরিস্থিতি, তারা তাদের সরকার প্রধানকে দায়ী করবে। তাদের একটা অ্যাডভান্টেজ এখানে আছে, তারা অতীতেও এই সমস্ত সাইরেন দেখে পালানোর যে ব্যাংকার ছিল সেগুলোতে ঢুকে যাচ্ছে। এখন যেটা হচ্ছে মেট্রোর লাইনে ঢুকে যাচ্ছে, রাতভর থাকতেছে, কিন্তু সেটা ইরানের নাই। ইরানের দুর্ভাগ্যক্রমে তারা রাস্তায় থাকতে হচ্ছে। কিন্তু তেহরান ছেড়ে তাদেরও তো বিস্তীর্ণ অঞ্চল আছে, তারাও গ্রামে যেতে পারে, তারা গ্রামে যাচ্ছে অলরেডি। কিন্তু এটা কতদিন চলবে, এটা যদি একটা প্রশ্ন আসে, আমার মনে হচ্ছে যে এটা খুব কঠিন জবাব দেওয়া যে ইরান কতদিন টিকে থাকতে পারবে। আমরা একদম আশাবাদী হয়ে বলতে পারি না একদম উড়িয়ে দেবে। কেন পারবে না? কারণ তার সাথে যুক্ত আছে যুক্তরাষ্ট্র। সে যদি যখন দেখে যে এই পরিস্থিতিতে তার পতন হয়ে যাবে, তারা টেক ওভার করবে। যদিও তারা এখনও বলছে যে আমরা কোনো হামলা করব না, কিন্তু তাদের রণতরী বলেন, তাদের সৈন্য সামর্থ্য বলেন, অস্ত্র বলেন, সবগুলো ঘাঁটিতে কিন্তু তারা জ্যাম করছে। এখন এই সমস্ত দেশগুলা কোনোভাবেই চাইবে না যে তারা ইরানে হামলা করুক, কারণ হামলা যদি করে ইরানও তো হামলা পাল্টা করবে। কিন্তু যতই করুক আমেরিকার বিরুদ্ধে ওরা কি করতে পারবে? কারণ আপনি যদি ইরাক যুদ্ধ যদি খেয়াল করে থাকেন, তারা কাতারকে ঘাঁটি করে করছে না? তো কি করছে তখন? তারা কি পাল্টা কিছু করতে পারছে? তার মানে এই তাবেদার রাষ্ট্রগুলো আমেরিকার কথাই শুনবে। আচ্ছা, এখন ডক্টর আমির মোহাম্মদ, আমেরিকা তাহলে ট্রাম্পের বক্তব্যগুলো তো শুনছেন। এর আগে আমরা দেখছি যে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী সে বলছে না এই হামলার সাথে তারা যুক্ত না, কিন্তু আস্তে আস্তে তারা জানে না, বা এটা তো অবশ্যই জানে, কিন্তু এখন কি আমেরিকার ভূমিকা তো গুরুত্বপূর্ণ। তারা কি আসলে যুদ্ধ থামানোর দিকে যাবে, নাকি নেতানিয়াহুর সাথে সামরিক
ভাবে তারা যেমন চাচ্ছে, নেতানিয়াহু তো চাচ্ছে যে আমেরিকা তাদের সাথে সামরিকভাবে যুক্ত হয়ে যাক। তো আমেরিকার ভূমিকাটা গুরুত্বপূর্ণ, কি করবে বলে মনে হয় আপনার? দেখুন, আমেরিকা যেটা নেতানিয়াহু চাচ্ছে সেটা হলো যে নিউক্লিয়ার স্থাপনাগুলোতে যেন আমেরিকা হেড করে, এবং পৃথিবীতে একমাত্র আমেরিকার সেই শক্তি আছে তাদের B-52 এয়ারক্রাফট দিয়ে, যেটাকে বলা হয় বাংকার ব্লাস্ট, সেটা যেন তারা করুক। এবং সেটা ধরেন 1/2 কিলোমিটার নিচে যেগুলো স্থাপনাগুলো আছে সেগুলো যেনকে ধ্বংস করে ফেলা হোক, সেটাই চাচ্ছে। কিন্তু এটা কিন্তু একটা খুবই মানে ক্রিটিক্যাল ডিসিশন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এবং এখানে আপনি যদি দেখেন, এখানে অলরেডি এটা কিন্তু ট্রাম্প, এটার যাদের ভোটে ট্রাম্প নির্বাচিত হয়েছে এবং এই যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, সেই জনগণ কিন্তু এটা চাচ্ছে না যে আমেরিকা কোনো যুদ্ধে জড়িত হোক। এবং আপনি যদি ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইন দেখেন, না, এবং তার আগেও যে মানে তার যে গতবারও যে রেজিম, মানে যখন সে ক্ষমতায় ছিল, সে কনসিস্টেন্টলি ক্রিটিসাইজ করেছে যে মিডল ইস্টে আমেরিকা নিজেকে যে ক্ষয় করে ফেলেছে, সে এটা খুব ক্লিয়ারলি তার এই পজিশনগুলো ছিল। এখন এখানে দেখেন, আমি দুভাবে উত্তর দিতে পারি। একটা হতে পারে যে একটা সাইকোলজিক্যাল প্রেশার সে তৈরি করছে ইরানের উপরে, সেটারই সম্ভাবনা বেশি, যেন ইরান টোটালি একটা সারেন্ডার করে এবং নিজের থেকে এই ধরনের এইগুলোকে বা একটা নেগোসিয়েশন টেবিলে আসুক। কিন্তু যদি সে এখানে অ্যাটাক করে, এটা কনসিকোয়েন্সেস কিন্তু প্রচণ্ডভাবে খারাপ হবে। এবং এটা যেটাকে আমরা বলি ওয়ার অফ অ্যাট্রিশন। আপনি দেখেন আজকে যেই অবস্থা দাঁড়িয়েছে, লিবিয়ার অবস্থা, আমি তখন ভুল করে ওমানের নামটা আসছিল, লিবিয়ার যদি এদিকে তাকান আপনি, ইরাকের দিকে তাকান আপনি, লেবাননের দিকে তাকান, মানে পুরো মধ্যপ্রাচ্য যেরকম বিধ্বস্ত একটা অবস্থা আছে। কিন্তু ওই রাষ্ট্রগুলোর সাথে আমি আবারও জোর দিয়ে বলছি, আমরা যখন না কথা বলি, আমরা সব রাষ্ট্রকে একইভাবে দেখার চেষ্টা করি। ইরানের চরিত্র কিন্তু ভিন্ন, এবং এই যে আপনি এখানে এটার মাধ্যমে কিন্তু এই যেটাকে আমরা বলি না উগ্রবাদ শক্তিগুলো, যেটা তারা বলে উগ্রবাদ শক্তি বা রেজিস্ট্যান্স, এগুলো কিন্তু বেড়ে যাবে। এবং সেটা আমেরিকা মোকাবেলা করতে পারবে কিনা বা নিতে পারবে কিনা, সেটা একটা বড় দেখার ব্যাপার আছে। জি, আমরা শেষ করবো আনিস আলমগীর। তাহলে কি আমরা আমেরিকার ভূমিকার উপরে নির্ভর করছে অনেক কিছু, কি হতে পারে এই যুদ্ধ? কি আসলে সর্বাত্মকভাবে বড় কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাবে, নাকি আমরা দেখবো যে না, কোনো একটা নেগোসিয়েশন টেবিলে এসে এই যুদ্ধ থেমেছে? আমেরিকার ইচ্ছা যে এটা নেগোসিয়েশন টেবিলে শেষ হোক, এবং আমেরিকার আতঙ্ক বা মিডল ইস্টের অন্যান্যদের আতঙ্ক হচ্ছে হরমুজ প্রণালী, যেহেতু তারা তো যেহেতু হুমকি দিয়েছে অলরেডি দিয়েছে, এবং ওটা যাতে তাদের টার্গেট আছে, তাহলে একটা এদেরকে এই টেবিলে বসানো। সেই ক্ষেত্রে ইরান থেকে তারা এই স্বীকৃতি আদায় করতে, মানে এটা নথি স্বীকার করাবে এই চুক্তিতে, তাদেরকে বসাবে যে তারা এই পারমাণবিক কর্মসূচিতে যাবে না। যদি রাষ্ট্রে যদি এরকম বিধ্বস্ত অবস্থা হয়, তারা যদি আসলে স্বীকার করতে বাধ্য হয়, কিন্তু পরিণতি হচ্ছে যে তারা এটা ছেড়ে দিচ্ছে না এই জন্যই যে তারা তো অলরেডি প্রযুক্তি হস্তগত করেছে। আপনি তার স্থাপনা ধ্বংস করতে পারেন, তার ড্রিমকে তো ধ্বংস করতে পারবেন না, তার কাছে তো অলরেডি প্রযুক্তি না। অলরেডি খামেনির ঘোষণা দেখে তো মনে হচ্ছে যে তারা আত্মসমর্পণ করবে। এটা যুদ্ধের সময় সব মনোবল রাখার জন্য সবাই করে, কিন্তু এটা নির্ভর করছে যে আসলে পরিস্থিতি কোথায় যাবে। আমেরিকার হাতে এখানে বড় একটা অংশ রয়ে গেছে এই ঘটনার জন্য। সো আমেরিকা যদি সেই অর্থে চুক্তিতে যায়, একটা কথা জোর করে দুজনকে বসালো, একটা বিষয়। আর একটা হচ্ছে একেবারেই শেষ করবে, কিন্তু আপা যেভাবে বললো, এদের তো একটা সভ্যতার অংশ, এরা তো একজনের সুপার পাওয়ার ছিল এক সময়। তো তাদেরকে যে আপনি একেবারে শেষ করে দেবেন, শেষ করতে পারবেন না। অলরেডি তারা যেহেতু প্রযুক্তি হস্তগত করেছে, আবার দাঁড়াবে, এটা শেষ হচ্ছে না, এটুকু আমার কথা। আমরা ভালো কিছু প্রত্যাশা করি। আমিনা মহসিন, আপনাকে অনেক ধন্যবাদ। আনিস আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই।